আকাশ বর্ষাকে ঝটকা দিয়ে সরিয়ে মাথা ডলতে ডলতে বলে, শাকচুনি, সেদিন কি আমি ছিলাম নাকি? অর্ধেক কথা হতেই তো তোরা আমাকে একটা কাজে পাঠিয়ে দিলি। আমি কি বাকি কথাগুলো শুনেছিলাম নাকি? আজব। আকাশকে পাল্টা কোনো কথা বলতে যাবে বর্ষা, তার আগে বিহান ধমক দিয়ে থামিয়ে দেয়। কি শুরু করেছিস কি তোরা? দেখতে পাচ্ছিস না এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে? কথার মাঝখানে একদমই বাগড়া দিবি না বলে দিচ্ছি। দুইজন একদমই চুপ থাক। আকাশ আর বর্ষা বিহানের ধমক খেয়ে চুপ হয়ে যায়। বিহান ওদেরকে চুপ করিয়ে দিয়ে জিএমকে প্রশ্ন করে, তোমাদের নেক্সট প্ল্যান কি? অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারের দিন কিছু একটা করতে হবে। কিছুতেই এই অস্ত্র বাইরের দেশে যেতে দেওয়া যাবে না। সবাই বুঝতে পেরেছো? বিহানের কথায় সবাই সম্মতি দেয়। আদিল বলে ওঠে, ওদের আটকানোর জন্য একটা প্ল্যান বানাতে হবে, যাতে করে জিএম ফেঁসে না যায় আর আমরা তাদেরকে ধরতে সফল হই। বিহান বলে ওঠে, প্ল্যান আগে থেকে রেডি, এখন শুধু তোদেরকে কি করতে হবে সেটা শোন। বলেই বিহান সবাইকে প্ল্যান বুঝিয়ে দেয়। সবাই বিহানের প্ল্যানে সন্তুষ্ট হয়, তাদের প্ল্যানটা পছন্দ হয়েছে। ঠিক হয়, বিহান প্ল্যান মোতাবেক কাজ হবে। আর জিএম এর প্ল্যানটাও পছন্দ হয়েছে। এই প্ল্যান মোতাবেক কাজ হলে তার ধরা পড়ার চান্সও নেই। আর অস্ত্র বাইরের দেশে পাচার হওয়ারও চান্স নেই। বিহান সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে আরো কিছুক্ষণ এইসব বিষয়ে আলোচনা করে। এরপর সবাই উঠে দাঁড়ায় যাওয়ার উদ্দেশ্যে। এখন তাদের গন্তব্য বিহানদের বাড়ি। সবাই যেতে নিলে জিএম বিহানকে পিছু ডেকে বলে, আমি তোমাদেরকে হেল্প করছি, এর বদলে আমি আমার বোনকে পাবো তো? জিএম এর কথায় বিহানের চলন্ত পা থেমে যায়। পিছু ফিরে তাকায় জিএম এর অসহায় মুখের দিকে। লোকটাকে চেনে বিহান, প্রায় 2 বছর হয়ে গেল। আজ থেকে 2 বছর আগের ঘটনা। দিনটি ছিল বিহানের বিয়ের দিন। সেদিন বিয়ে পড়ানো শেষে বিহান যখন আরশিদের ড্রয়িং রুমে বসেছিল, তখন তার কাছে ওপর মহল থেকে একটা ফোন আসে। আর সেই ফোন কলে জানানো হয় সিলেটের একটা জায়গায় অস্ত্র পাচার হচ্ছে, আর তাকে এই মুহূর্তে ওখানে গিয়ে ওইটা আটকাতে হবে। বিহান সেই দিন আরশির সঙ্গে কথা বলে ওখান থেকে ওই জায়গাটির উদ্দেশ্যে রওনা হয়। আর ওখানে গিয়ে অস্ত্র পাচার সহ জিএমকে গ্রেপ্তার করে। জিএমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর অনেক টর্চার করা হয়। এগুলো পেছনের কে আছে সেটা জানার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, কিন্তু জিএম যেন কিছুতেই মুখ খুলতে রাজি ছিল না। আর্মিদের দেওয়া সকল টর্চার মুখ বুজে সয়ে নিত, কিন্তু কখনো মুখ খুলতো না। এভাবে চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। এরপর একদিন কি মনে করে যেন জিএম মুখ খোলে। তাদের কাছে শর্ত রাখে যে সে সব বলে দিবে, কিন্তু তার বদলে তার বোনকে তাকে এনে দিতে হবে। তার বোনের কি হয়েছে, কোথায় আছে জানতে চাইলে জিএম বলে, তার বোনের যখন 18 বছর বয়স, তখন তাকে উঠিয়ে নিয়ে যায় এক কালো রাজ্যের প্রভাবশালী লোক। আর তার বোনকে আটকে রেখে তাকে বাধ্য করে এই কাজে আসতে। জিএম এই কাজে আসতে নাকচ করলে তাকে ধমকিও দিয়েছে, তার বোনকে মেরে ফেলা হবে সে যদি এই কাজে না আসে। বোন পাগল ভাই, বোনের জীবন বাঁচাতে এই কাজে যোগ দেয়। আর যোগ দেওয়ার পর থেকেই তার বোনকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে দিয়ে করানো হয় অসংখ্য অনৈতিক কাজ। আরে ভাই, ও তার বোনকে বাঁচানোর জন্য বছরের পর বছর তাদের হাতের কাঠপুতলি হয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় এত কিছুর পরেও তারা তার বোনকে ছাড়ে না, বরঞ্চ এখনো বন্দি করেই রেখেছে তাদের কবজায়। বিহান সব শুনে ভীষণ অবাক হয়েছিল, সাথে কষ্ট পেয়েছিল এক নিরীহ ভাইয়ের বোনের প্রতি ভালোবাসা দেখে। এসব কাহিনী শোনার পর সবাই ঠিক করে জিএমকে ছেড়ে দেওয়া হবে তার সাজা শেষ হলেই। আর এরপর জিএম এর মাধ্যমে সেই পুরো চক্রকে ধরা হবে। কথা অনুযায়ী 2 বছর পর জিএম এর সাজা শেষ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। আর ওই চক্রকে ধরার জন্য বিহান সহ পুরো টিম আসে জিএম এর সাথে। জিএম এখন ওদের সাথে থাকলেও আসল কাজ করেছে বিহানদের হয়ে। কথাগুলো ভেবে বিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা করো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমার বোনকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের উপরে ভরসা রাখতে পারো, আমরা তোমার বোনকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিব। বিহানের কথায় জিএম মলিন মুখে একটু হাসে। এরপর তাদের বিদায় দেয়।
বিদায়ের সময় ফুলমতি বেগম আরুষিকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদেছিল। এতটুকু সময়ের মধ্যেই আরুষির সাথে ভীষণভাবে জড়িয়ে গিয়েছিলেন তিনি। কেন গিয়েছিলেন এর উত্তর তার জানা নেই, শুধু জানেন তার মায়ায় জড়িয়ে গিয়েছেন। তাকে খুব আপন, খুব নিজের মনে হচ্ছিল। জিএম নিজেও আরুষির দিকে পুরোটা সময় তাকিয়েছিল। এই মেয়েটা যে তাকে টানে, ভীষণভাবে টানে। আরুষি অনেক কষ্ট করে ফুলমতি বেগমকে বোঝায় যে তাদের আবারও দেখা হবে, তারা আবার মিলিত হবে কোনো এক সময়ে। বিকালবেলা নদীর ধারে বসে আছে ২৭ কি ২৮ বছরের একটি ছেলে। বৃষ্টি তার নদীর স্বচ্ছ পানিতে, সেই পানিতে তার প্রতিবিম্ব ভাসছে। নিজের সেই প্রতিবিম্বের দিকে তাকিয়ে ছেলেটি মলিন হেসে তার প্রিয় মানুষকে স্মরণ করে বিড়বিড় করে বলে, আমি থাকতাম আড়ালে, তোমার চোখে পড়ার মতো সাহস ছিল না, তবুও তুমি কাঁদলে, আমার হৃদয় ভিজে যেত। তুমি হাঁটলে, আমি বাতাস হয়ে পথ বানিয়ে দিতাম। তুমি হাসলে, আমি নিঃশব্দে তাকিয়ে থাকতাম দূর থেকে, ভাবতাম এই হাসি যেন কোনো দিন না মুছে যায়। আর যদি কাঁদতে, আমি জানতাম আমার কিছু করার অধিকার নেই, তবুও দোয়া করতাম। তোমার পাশে দাঁড়ানোর অধিকার ছিল না আমার, তবুও আমি ছিলাম তোমার ছায়ার পেছনে, একজন নীরব পাহারাদার, যে শুধু তোমার জন্যই ছিল, তুমি না জানলেও। আজ তুমি সুখে আছো কারোর হাতে হাত রেখে, আমি সব জানি, কারণ আমি সেই অচেনা ছায়া, যে তোমার জীবন থেকে নীরবে সরে গেছে, কিন্তু আজও দূর থেকে ভালোবাসে। গোধূলি বেলা চৌধুরী বাড়ির সামনে এসে থামে একটি সাদা কার গাড়ি। গাড়ি থেকে নেমে দাঁড়ায় আদিল, নিহাল, বিহান, আকাশ, মিতালি ও বর্ষা। শুধু থেকে যায় তামান্না আর আরশি। দীর্ঘ ৪ ঘন্টা জার্নি ও কালকে রাতের ধকলে প্রায় সবাই ক্লান্ত। আরশি আর তামান্না তো বাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, আর এখনো ঘুম ভাঙার নাম নেই। ওদের ঘুম ভাঙানোর জন্য মিতালি আরশি ও তামান্না শরীরে হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বেশ কয়েকবার ডাকে। আরশি মিতালির ডাকে উঠলেও তামান্না ওঠে না। সে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, ওঠার কোনো নামগন্ধ নেই। তামান্নাকে উঠতে না দেখে আরশি তামান্নার মাথাটা ছিটে হেলান দিয়ে রেখে গাড়ি থেকে নেমে পড়ে। মূলত আরশি আর তামান্না একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে সারা রাস্তা। আর এই এত দূরের রাস্তা একইভাবে থাকায় আরশির ঘাড় কোমর একদম ব্যথা হয়ে গিয়েছে। আরশি ঘাড় কোমরের ব্যথার জন্য একটা হামি দিয়ে হাত দুটো উঁচু করে শরীর টানা দিয়ে মাথাটা ঘোরাতেই চোখে পড়ে তাদের বাগানে হেঁটে চলা একটি পুরুষ অবয়বের উপর। গ্যাবার্ডিং প্যান্ট আর আরশি আকাশি রঙের একটি টি শার্ট পরা একটা ছেলে। এক হাতে ফোন কানে ধরে রেখেছে তো অপর হাতে প্যান্টের পকেটে গুজে রাখা। মাঝে মাঝে সেই গুজে রাখা হাতটা বের করে চুলে হ্যান্ড ব্রাশ করে আবারও পুনরায় প্যান্টের পকেটে হাত গুজে রাখছে। আরশি অবাক নেত্রে তাকিয়ে থাকে সেই পুরুষ অবয়বের ওপর। আরশির বুঝতে পারছে না যে সে ঠিক দেখছে নাকি ভুল। আরশি নিজের ভ্রম মনে করে ২ হাতে চোখ কষলে ভালোভাবে সেই দিকে তাকায়। আবারও তার চোখে পড়ে সেই একই দৃশ্য। আরশি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণ পরই যখন বুঝতে পারে যে এটা তার ভ্রম না, সত্যি, আরশি তখনই এক দৌড়ে ওই পুরুষ অবয়বটির দিকে যায়। আরশি দৌড়ে যাওয়ার সময় বিহানের বাহুতে বেশ জোরে সোরে একটা ধাক্কা খায়। পড়ে যেতে নিলে নিজেকে সামলে আবারও সামনের দিকে দৌড় দেয়। পেছনে ফিরে তাকায় না বা দেখেও না যে সে কার সাথে ধাক্কা খেয়েছে। এখন তার ধ্যান জ্ঞান সব ওই ছেলেটার ওপর। বিহান আরশির দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ আরশির এই রকম দৌড় দেওয়াতেই মূলত ধাক্কাটা লাগে। বিহান কিছু বলতে নেবে তার আগেই আরশি ওখান থেকে দৌড়ে যাওয়ায় বিহান বিরক্ত হয়ে সেই দিকেই তাকায়। এটা দেখে আরশি দৌড়ে একটি ছেলের দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেটির সামনে ঘুরে তাকায়, তার চেহারাটা দেখতে পেল না বিহান। বিহান আরশিকে এরকম পাগলের মতো দৌড়ে ছেলেটির দিকে যেতে দেখে ধমক দিতে নেবে, তার আগে আরশি দৌড়ে গিয়ে ছেলেটির পিঠ জাপটে ধরে। বিহান হতভম্ব হয়ে যায় এরকম করে পিঠে ঝাঁপিয়ে পড়ায়। বিহানের সাথে বাকি সবার প্রায় একই দশা।
তারাও এতক্ষণ সবটা খেয়াল করেছে। বিহান রাগে সেই দিকে এগিয়ে যেতে নিলে ছেলেটি পেছন ফিরে তাকায়। বিহান ছেলেটির চেহারা দেখা মাত্রই থেমে যায়, আর এগোয় না সামনের দিকে। ছেলেটি যে আর কেউ না, আরশির ভাই আরিশ। আরিশ ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ তাকে পেছন থেকে জড়িয়ে ধরায় প্রথমে কিছু বুঝতে না পারলেও যখন বুঝতে পারলো যে এটা তার বোন, তার চড়ুই পাখি, তখন মুচকি হেসে ফোনটা কেটে পকেটে রেখে পেছন ফিরে তাকায়। পিঠ থেকে ছাড়িয়ে নিয়ে বুকে আগলে নেয় তার আদরের ছোট্ট বোনটিকে। আরিশ নিজেও শক্ত করে জড়িয়ে ধরে তার ভাইকে। কতদিন পর, কত মাস পর তার ভাইকে সে কাছে পেল। আগে যে ভাইকে আরশি না দেখে একটা মুহূর্তও থাকতে পারতো না, আর আজ সেই ভাইকে না দেখে কাটিয়ে দিতে হয় দিনের পর দিন, মাসের পর মাস। এই কথাগুলো ভেবে আরশি ফুঁপিয়ে ওঠে। আরশি বোনের কান্না বুঝতে পেরে মাথায় চুমু এঁকে চুলের ভাঁজে আদুরে হাত বোলাতে বোলাতে বলে, হেই পাগলি, কান্না করছিস কেন? আমি তো এসে গেছি তোর কাছে। আরশি ভাইয়ের আদরের কণ্ঠে শুনে আরো ফুপিয়ে ওঠে। গলায় আটকে থাকা দোলা পাকানো কান্নাগুলো গিলে কোনো মতে থেমে থেমে বলে, তুমি আসলে এত লেট কেন করলে ভাইয়া? তুমি জানো তো তোমাকে কত মিস করেছি। একবার কাছ থেকে দেখার জন্য কত ছটফট করেছি, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি, কারণ তুমি আসোনি। এটুকু কথা বলতেই আরশির কান্নার বেগ আরো বেড়ে যায়। কান্নার দাপুটে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। বোনকে এরকম কান্না করতে দেখে আরিশের নিজেকে অসহায় ও পৃথিবীর সবচাইতে খারাপ ভাই মনে হয়। আরিশ নিজেকে সামলে গলায় আরো আদর ঢেলে আদরের সুরে বলে, হ্যাঁ, এখন তো এসে গেছি পাখি, আর এরকম কান্না করিস না প্লিজ। আরশি ভাইয়ের বুকে মাথা রেখে ফুপাতে ফুপাতে বলে, যখন মিস করেছি তখন তো আর আসনি। আরিশ আরশির মাথায় আবারও একে একে আদরের সুরে বলে, এখন তো এসে গেছি, আর ছেড়ে যাব না। আরশি কান্না মাখা কণ্ঠে বলে ওঠে, আর যদি যাও? আরিশ বোনের প্রশ্নে মৃদু হেসে বলে, গেলে তোকে সঙ্গে নিয়েই যাবো রে, আর এখানে একা রেখে যাব না তোকে। এখন থেকে আমাদের চড়ুই আমাদের বুকেই থাকবে। আরিশের কথা শুনে আরশি খুশি হয়ে বুক থেকে মাথাটা উঠিয়ে আরিশের মুখের দিকে তাকিয়ে বলে, সত্যি বলছো আমাকে নিয়ে যাবে? নিয়ে যাব, একটা শর্তে। কি শর্ত? আরিশ বোনের চোখের পানি মুছে দিতে দিতে বলে, এই চোখ থেকে যেন আর এক ফোঁটাও পানি গড়িয়ে না পড়ে। এই চোখের পানি এতটাও সস্তা না যে এভাবে গড়িয়ে পড়তে দিবি। এই চোখের পানি অনেক মূল্যবান, আর মূল্যবান জিনিস কখনো বিনা কারণে ঝরতে দিতে হয় না। বুঝতে পেরেছিস? ভাইয়ের কথায় আরশি দুই দিকে মাথা নাড়িয়ে হুম বলে, আবারও ভাইকে জড়িয়ে ধরে। আরিশও হেসে আরশির মাথায় পুনরায় ঠোঁট ছুঁয়ে সামনের দিকে তাকাতেই চোখে পড়ে এক অশ্রুসিক্ত নয়ন জোড়া, যেটা তার দিকে কাতর চোখে তাকিয়ে আছে। দুই চোখ দিয়ে ঝরিয়ে পড়ছে অজস্র অশ্রুকণা। আরিশ বেশিক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না, দ্রুত চোখটা সরিয়ে বোনের দিকে তাকায়। আরিশকে এরকম অপরাধীর ন্যায় চোখ সরিয়ে নিতে দেখে তামান্না অশ্রু চোখে ফিক করে হেসে ফেলে। সে তো কষ্টে কান্না করছে না, সে কান্না করছে সুখে। হ্যাঁ, সুখেই তো, প্রিয় মানুষকে দেখতে পাওয়ার সুখে। কত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে সে তার প্রিয় মানুষটাকে দেখতে পেল, তার মরুভূমির ন্যায় বুকে শীতলতার এনে দিল। এক তার চাতক পাখির মতো নয়ন জোড়ায় তার দেখা দিয়ে মুহূর্তেই শীতল করে দিল। সেই সুখে তার কি আর একটুও কান্না করা উচিত না? অবশ্যই উচিত। নিজে নিজেই কথাগুলো ভেবে নিজেই হেসে ফেলে তামান্না, চোখের পানি মুছে নেয়। তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে, তানুমা। তামান্না পেছনে ফিরে তাকায়, বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আখিল সাহেব মেয়ের কাণ্ডে হেসে ফেলে, বলে, আমার আম্মার ঘোরাফেরা শেষ হলো? তামান্না বাবাকে পেলে বরাবরই ভীষণ আহ্লাদী হয়ে যায়, যেমন এখন হলো। তামান্না আহ্লাদী কণ্ঠে বলে, হ্যাঁ হয়েছে। তোমরা তো ছিলে না, তো আমি থেকে কি করতাম? আখিল সাহেব মেয়ের সাথে তাল মিলিয়ে বলল, তাই তো, আমার মা একা থেকে কি করতো? ঘুরতে গিয়েছিল, ভালো কাজ করেছিল। হুম,
আখিল সাহেব বলে ওঠেন, কি হলো মা, এখন বাড়ি চলো, তোমার জন্য অনেক গিফট আছে। তামান্না খুশি হয়ে বলে, হ্যাঁ সত্যি? আর শুধু তোমরা না, আমাদের আরশিও আছে। বাবার কথা শুনে তামান্না খুশিতে লাফিয়ে ওঠে। এরপর তার বাবাকে নিয়ে যায় সবার সাথে পরিচয় করাতে। আখিল সাহেব সবার সঙ্গে পরিচিত হয়, বেশ কিছুক্ষণ সবার সঙ্গে কথা বলে। আরিশকে দেখতে না পেয়ে আরশির খোঁজ করলে তামান্না হাত উঁচু করে বাগানের দিকে দেখায়। আখিল সাহেব সেই দিকে তাকালে দেখতে পায় আরিশ আর আরশিকে। আর আরশি এখনো তার ভাইয়ের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। আখিল সাহেব আরিশকে দেখে বেশ খুশি হয়ে ডাক দেয়। আরিশকে আখিল সাহেব বরাবরই ভীষণ পছন্দ। আরিশের কথাবার্তা, নম্র ভদ্র ব্যবহার ও তার কোমলতা দেখে তিনি বরাবরই মুগ্ধ হতে বাধ্য হন। আর ছেলেটি দেখতে শুনতেও মাশাআল্লাহ, লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী, শ্যাম বর্ণের গায়ের রং, আর চেহারার গঠনও মাশাআল্লাহ অনেক সুন্দর। আরিশ আখিল সাহেবের ডাক শুনে আরশি সহ এগিয়ে আসে, আখিল সাহেবের উদ্দেশ্যে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। তা তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। কবে এসেছো তুমি? তোমাকে তো আসার পর দেখলাম না। এই তো একটু আগেই এসেছি আঙ্কেল। ও, খুব ভালো কাজ করেছো, এসেছো কয়েকদিন থেকো। এবার যেন আগের মতো হুট করে চলে যেও না। না আঙ্কেল, এইবার আর আগের মতো হুট করে চলে যাব না। এইবার আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ করে তবেই ফিরবো। আখিল সাহেব কিছু বলতে নিবে তার আগেই ওনার ফোনটা বেজে ওঠে। উনি তাড়াহুড়ো করে সবার থেকে বিদায় নিয়ে তামান্নার হাতটা ধরে চলে যায়। আরিশ সেই দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। তামান্নাও বেশ কয়েকবার পেছন ফিরে তাকিয়েছে, আর বারবার তাদের চোখাচোখি হয়েছে। আরিশ নিজেই চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ তার জানা আছে এই মেয়ে কোনোদিনও চোখ ফেরাবে না। তামান্নারা চলে যেতেই আদিল আরশিকে প্রশ্ন করে, এইটা তোমার কে হয় আরশি? চিনলাম না তো। এইটা আমার ভাইয়া। ও, আমি চিনতে পারিনি, আগে কখনো দেখিনি তো। কোনো ব্যাপার না ভাইয়া। আদিল আরশির দিকে হাত বাড়িয়ে দেয়, বলে, হাই, আমি আদিল। আরিশ আদিলের সঙ্গে হ্যান্ডশেক করে বলে, আমি আরিশ। এরপর আরিশ সবার সঙ্গে পরিচিত হয়ে নেয়, বিহানের সঙ্গেও টুকটাক কথা বলে। এরপর বেশ কিছুক্ষণ কথা বলে তারা সবাই। কথা বলা শেষে আরিশ আরশিকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। বিহান ওদের ভাই বোনের যাওয়ার দিকে তাকিয়ে আরশির বলা কথাটা ভাবছে, এইবার আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ করে তবেই ফিরবো। আরিশের কি উদ্দেশ্য থাকতে পারে, এই কথাটাই ভাবছে বিহান। কিরে, এখনো দাঁড়িয়ে কি ভাবছিস, ভেতরে যাবি না? হ্যাঁ যাব, চল। এরপর বিহানরা সবাই বাড়ির ভেতরে চলে আসে। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায় রেস্ট নেওয়ার জন্য। রাত 10টায় বিহানের ঘুম ভাঙে। কালকে রাতের ধকল, এত দূরের জার্নিতে বিহান বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমাবেই বা না কেন, কালকে রাতে ওইসব ঘটনায় এক বিন্দু চোখ বন্ধ করতে পারেনি। আবার আজকের দিনেও একটু ঘুমাতে পারেনি, বেরিয়ে পড়েছিল বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে বিহানকে ঘুমাতে বাধ্য করেছিল। আর বিহান উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ায় একটু নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য। বিহান ব্যালকনিতে দাঁড়াতেই চোখ পড়ে আরিশেরকে কোথাও বেরোচ্ছে দেখে। বিহান আরশির দিকে তাকিয়ে রহস্যময় হেসে বলে, তোমার রহস্য আমি জানবো একদিন, তোমার রহস্য আমি খুলে ফেলবো কোনো একদিন। নীরব হৃদয়ের সব চাপা ব্যথা আমি করব চিন, তোমার চোখের গভীরে ঢুকে হারিয়ে যাব বারবার, যেন পড়ে যাই তোমার ভালোবাসার কোনো জাদুকারি ফাঁদে আবার। তোমায় আপন করে নেব আমি একেবারে চিরদিনের মতো। হাত ধরে বলবো, চলো ভুলে যাই ব্যথার সেই পুরানো রক্ত চিহ্ন। অতীতের তিক্ত স্মৃতি তোমার জীবন থেকে মুছে দেব। ভবিষ্যতের প্রতিটি সকাল আমি তোমায় হাসিয়ে সাজিয়ে দিব। যখন তুমি কাঁদবে আমি হব বৃষ্টি, তোমার অশ্রু আর একটু যেন না ঝরে, সেই হব আমি নিশ্চয়। তোমার পাশে বসে নিঃশব্দে বলবো,
ভালোবাসি তোমায়, সব অবস্থায়, সব কলঙ্কের সব অতীতে ভালোবাসি, ভালোবাসবো আজ কাল সারা জীবন। আমি তোমারই হব, তোমার রহস্যও একদিন আমি জানবো, আর সেটা বলবে তুমি নিজেই। অডিটোরিয়ামের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ, বরাবরের মতোই এবারও চলছে সবার মধ্যে তুমুল উত্তেজনার ঝড়। কারণ আজকেও যে তারা তৃতীয়বারের মতো করে দেখতে পেয়েছে পূর্ণতা চৌধুরীর, যে এই মুহূর্তে গান গেয়ে স্টেজ কাঁপিয়ে তুলছে। আর তার ভক্ত অনুরাগীরা কেউ তার সঙ্গে গলায় গলা মেলাচ্ছে, তো কেউ আবার প্রিয় মানুষের মধ্যে মত্ত হয়ে আছে। পূর্ণতা চৌধুরী বরাবরের মতোই কালো কাপড়ে আবৃত, মুখ ঢাকা, তাকে দেখার কোনো জো নেই। এই তো গান গাইছেন, কিন্তু তাকে দেখার সাধ্য কারোর হচ্ছে না। মানুষের নানান ধরনের নানান ভাবনার মধ্যে কানে এসে বাড়ি খায় পূর্ণতা চৌধুরীর গান। ये हंसी का दिया ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। ये हसीन वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ ऐ मेरे साजना। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। একটি রুমে বসে আছে পূর্ণতা চৌধুরী, সাথে রয়েছে তার বাবা ও ভাই। আর তাদের সামনে হাতে একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে 25 কি 26 বছরের একটা ছেলে, নাম তার সানি। সানি হাতের ফাইলটা পূর্ণতা চৌধুরীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, ম্যাম, আপনি যেই ফিল্মে গান করছেন সেটা কালকে রিলিজ হবে, তার জন্য আপনার একটা সিগনেচার প্রয়োজন। পূর্ণতা চৌধুরী কোনো কথা না বলে ফাইলটা হাতে নিয়ে সিগনেচার করে দেয়। এরপর ফাইলটি ছানির দিকে বাড়িয়ে দিয়ে বলে, কিছু খবর পেয়েছো? মেয়েটা কে ছিল? পূর্ণতা চৌধুরী কার কথা বলছে বুঝতে না পেরে ছানি প্রশ্ন করে, কোন মেয়েটা ম্যাম? পূর্ণতা চৌধুরী হাতের ফাইলটা ছানির দিকে বাড়িয়ে দিয়ে বলে, যে মেয়েটা নিজেকে পূর্ণতা চৌধুরী বলে দাবি করছে। সানি এবার বুঝতে পেরে দ্রুত মাথা নেড়ে বলে, জি ম্যাম, পেরেছি, মেয়েটা আপনার বিরোধী দলের লোক। পাশ থেকে পূর্ণতা চৌধুরীর বাবা বলে, ওরা এমনটা কেন করছে সেটা জানতে পেরেছো? সানি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, জি স্যার, পেরেছি, ওরা নিজেদের ক্ষোভ থেকেই এটা করেছে। ম্যাম, গানের জগতে আসার পর থেকেই ওদের অনেক লস হয়েছে, অনেক কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। যেগুলো কাজ ওদের করার কথা ছিল সেগুলো এখন ম্যামের কাছে চলে এসেছে। আর তাছাড়া গানের জগতের ব্র্যান্ড বলতে আগে ওরা ছিল, আর এখন ম্যাম। এখন গানের জগতের ব্র্যান্ড বলতেই তো পূর্ণতা চৌধুরী, আর এটাই তারা মেনে নিতে পারছে না, যার জন্য ম্যামকে গানের জগৎ থেকে সরাতেই এই কাজটা করেছে। আর ম্যাম নিজের ফেস বিলিভ না করাতেই এই কাজটা ওদের সহজ হবে, আর এটা ভেবে নিয়েছে। সানির সম্পূর্ণ কথাটা শেষ হতেই পূর্ণতা চৌধুরী বিদ্রূপের হাসি হেসে বলে, পূর্ণতা চৌধুরীকে গানের জগৎ থেকে মুছে ফেলা কি এতটাই সহজ? সানি বলে ওঠে, না ম্যাম, এটা সম্ভব না। এই কাজে তারা কিছুতেই সফল হতে পারবে না, কারণ জনগণ ওদের কথা বিশ্বাস করেনি। তারা মুখের কথা নয়, প্রমাণ চায়, যেটা তারা কখনো দিতে পারবে না। তাই এমনটা হওয়ার চান্স নেই। পাশ থেকে পূর্ণতা চৌধুরীর ভাই আশ্বাসের সুরে বলে, চিন্তা করিস না পূর্ণ, আমি থাকতে ওদের চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না। আমি আছি তো, সবটা সামলে নিব। পূর্ণতা চৌধুরী ভাইয়ের দিকে তাকিয়ে সামান্য ঠোঁট বাঁকায়। সে জানে তার ভাই থাকতে এইসব উটকো ঝামেলা তার ক্যারিয়ারের একটা আঁচাড়ও কাটতে পারবে না। সকাল 8টা, ড্রয়িং রুমে বসে আছে বিহান সহ তার পুরো বন্ধু মহল। বিহান ছাড়া বাকি 5 জনের মধ্যে চলছে প্রবল উত্তেজনা। চলবেই বা না কেন, আজ যে পূর্ণতা চৌধুরীর গানের ফিল্ম রিলিজ হবে, আর তারা সবাই আজকে তা দেখতে যাবে। আর এটা নিয়ে তাদের মধ্যে চলছে প্রবল আলোচনা, কে কি পরবে, কে কিভাবে যাবে,
কে কোন ড্রেস পরবে, কিভাবে মেকআপ করবে এই নিয়ে। আর ছেলেদের মধ্যে চলছে তার বিপরীত আলোচনা, কে কিভাবে কোন মেয়েকে পটাবে, কয়টা পটাবে এই নিয়ে। এইসব কথা বর্ষা মিতালির কানে আসতেই তারা চোখ গরম করে বারবার ছেলেদের দিকে তাকাচ্ছে। আর এদের দেখে আঞ্জুমান বেগম ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রাখছে আর মুচকি মুচকি হাসছে। এখানে সবাই থাকলেও নেই শুধু আরশি আর আরিশ। তারা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওদের ওঠার নামগন্ধ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বর্ষা মিতালি আরশির খোঁজ করলে আঞ্জুমান বেগম জানায় ঘুমাচ্ছে। মিতালি ডাকতে যেতে চাইলে আঞ্জুমান বেগম যেতে দেননি, বারবার আটকে দিয়েছে, বলেছে ঘুম ভাঙলে সে নিজেই চলে আসবে। বর্ষার মিতালির উপায় না পেয়ে তারা নিজেরাই প্ল্যানিং করছে আজকের দিনের। সবার এত এত আলোচনার মধ্যে আদিল কি মনে করে জানো, একটা এই একটা কথা বলতো, তোরা কি সেই দিন জিএম এর বাড়ির দরজায় কিছু খেয়াল করেছিস? কি খেয়াল করব? কিছুই খেয়াল করিসনি? আদিলের কথায় সবাই একসঙ্গে উত্তর দেয়, না। আমি খেয়াল করেছি। কি খেয়াল করেছিস? ওনার দরজার পাশে লাগানো নেম প্লেট, যেটাতে স্পষ্ট লেখা ছিল পূর্ণতা নিবাস। আদিলের কথায় সবাই অবাক হয়ে যায়। পূর্ণতা নিবাস? হ্যাঁ, পূর্ণতা নিবাস। কিন্তু আমি বুঝতে পারছি না এই পূর্ণতা নিবাস কেন, কে এই পূর্ণতা? বর্ষা কিছু একটা ভেবে চট করেই বলে, এই পূর্ণতা কি কোনোভাবে পূর্ণতা চৌধুরী? আকাশ বলে ওঠে, এটা কি করে সম্ভব? পূর্ণতা চৌধুরী কি করে হতে পারে? আরে, হয়ে থাকলেও তো জিএম এর সাথে সম্পর্ক কি? আদিল বলে ওঠে, হতে পারে ওনার মেয়ে, কারণ ওনার বাড়ির দরজায় লেখা পূর্ণতা নিবাস। আবার এই দিকে গানের জগতে রাজত্ব করা পূর্ণতা চৌধুরী, দুজনের নাম কিন্তু একই। আবার আমরা জিএম এর পদবিটা কিন্তু জানি না, তারই হতেই পারে ওনার মেয়ে পূর্ণতা, আর এই পূর্ণতা চৌধুরী, যেটা হয়তো গোপন রাখতে চাইছে তাই বলছে না। বিহান এতক্ষণ যাবৎ চুপ ছিল, সে এক মনে ফোন স্ক্রল করছিল। হঠাৎ আদিলের এরকম কথায় ফোন থেকে চোখ উঠিয়ে আদিলের দিকে তাকায়, হাতের কফির কাপ সামনে টেবিলে রেখে বলে, মেয়ের জন্য বইয়ের প্রয়োজন হয়, আর বইয়ের জন্য বিয়ের প্রয়োজন হয়, আর জিএম এর যেখানে বিয়ে করেনি সেখানে মেয়ে উদয় হলো কোথা থেকে? আদিল বলে ওঠে, উনি যে বিয়ে করেনি সেটা তুই কিভাবে জানলি? বিহান পুনরায় ফোনে মনোযোগ দিয়েই বলে, উনি নিজে বলেছেন। বিহানের কথার বিপরীতে কেউ আর কিছুই বলতে পারে না। কি বা বলবে, যেখানে নাকি বিয়েই করেনি সেখানে মেয়ে আসবেই বা কোথা থেকে? হয়তো ওনার পরিবারের কারোর নামে নামকরণ করা হয়েছে বাড়ির। এটা ভেবে সবাই চুপ করে যায়, কিন্তু তারপরেও একটা কিন্তু থেকেই যায়। সবার নীরবতার মাঝে এখানে আসা তামান্না এসে সবার উদ্দেশ্যে বলে, গুড মর্নিং এভরিওয়ান। সবাই একযোগে বলে ওঠে, গুড মর্নিং। মিতালি বলে ওঠে, তামান্না তুমি এসে গেছো, ভালো করেছো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তাহলে এগিয়ে আসে বলে, আমার অপেক্ষাতে কেন বাবু? আমরা আজকে মুভি দেখতে যাব, আর তুমি আমাদের সঙ্গে যাচ্ছ এটা বলার জন্য। কিসের মুভি আপু? আরে, আজকে যে পূর্ণতা চৌধুরীর গাওয়া গানের ওই মুভিটা রিলিজ হচ্ছে, তুমি জানো না? ওটাই তো আমরা দেখতে যাব, আর আমাদের সাথে তুমিও। তামান্না মিতালির পাশে বসে বিরক্তি মাখা কণ্ঠে বলে, তোমরা যাও, আমি যাব না। ওই পূর্ণতা চৌধুরীকে আমার ভালো লাগে না। তামান্নার কথা সবাই বিস্ফোরিত নয়নে তাকায়। আদিল বলে, যেখানে পুরো বাংলাদেশ এখন পূর্ণতা চৌধুরীর নামে পাগল, সেখানে তোমার তাকে ভালো লাগে না? তামান্না একই সুরে বলে, না, ভালো লাগে না। ভালো না লাগার কারণ? কারণ ওই বেডি কারোর মন বোঝে না। তা কার মন বুঝলো না? ওর ভাইয়ের বউয়ের। মেয়েটা কতদিন ধরে ওর পেছনে ঘুরছে আর ওর ভাইয়ের বিয়ে করার জন্য, কিন্তু তার এসব যায় আসে না। মেয়েটা যে তার ভাইকে এত ভালোবাসে সেটা দেখেও দেখে না, বুঝেও বোঝে না। এই জন্য ওকে আমার ভালো লাগে না। ওর দামড়া ভাইয়ের পেছনে একটা সুন্দরী কিউট মেয়ে ঘোরে, কোথায় বিয়ে দিয়ে দেবে তা না, উল্টো গা ছাড়া ভাব নিয়ে বসে আছে, লজ্জাও লাগে না একটা ছোট মেয়ের এরকম করে মন ভাঙতে। নিহাল বলে ওঠে,
যেখানে পূর্ণতা চৌধুরীর ফেস পর্যন্ত এখনো কারোর দেখার সৌভাগ্য হয়নি, সেখানে তুমি এত কিছু তার সম্পর্কে কি করে জানলে? তামান্না বলে ওঠে, জানি, আমি শুনেছিলাম কোথাও থেকে যে ওর একটা দামড়া ভাইয়ের পেছনে সুন্দরী কিউট একটা মেয়ে ঘোরে। ছোট মেয়ে হয়ে দামড়া ছেলের পেছনে ঘুরতে লজ্জা লাগে না? কোন মুখে আসে লিলিপিট হয়ে দামড়া ছেলের পেছনে লাগতে? হঠাৎ পরিচিত কণ্ঠে তামান্না ঘাবড়ে যায়, ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকায়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দুই ভাই বোন, আরিশ আর আরশি। আর কথাটা বলেছে আরিশ। তামান্না ওদের দেখে একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে আরশিকে বলে, জানের জান, আমার শরীরটা না আজকে ভীষণ খারাপ, আমি কলেজে যাব না, তুই একাই চলে যাস, ঠিক আছে? এখন আমি বাসায় যাব বাবা, নিশ্চয়ই বাবা আমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো বলে তামান্না উল্টো ঘুরে যেতে নিলে আরশি তামান্নার দিকে তাকিয়ে থেকে আরিশের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আজকে তুমি আমাকে একটু কলেজে ড্রপ করে দিও তো। আরশির কথা শুনে তামান্না থেমে যায়, উল্টো ঘুরে বলে, 5 মিনিট সময় দে জান, আমি রেডি হয়ে আসছি। আমাকে ছাড়া তোর কলেজ ভালো লাগবে না, আমি জানি। তুই ব্রেকফাস্টটা করে রেডি হয়ে নে, আমিও আসছি। বলেই তামান্না ওখান থেকে চলে যায়। আরশি ফিক করে হেসে ফেলে তামান্নার কাণ্ডে। আরিশের দিকে তাকিয়ে আরশির মুখের হাসিটা মিলিয়ে যায়। ভাইকে এরকম চোখ গরম করে তার দিকে থাকতে দেখে আরশি মাথা চুলকে আঞ্জুমান বেগমের কাছে দৌড় দেয়। হাতে একটা চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জিএম। দৃষ্টি তার ব্যালকনির রেলিং এ পাখির খাঁচাগুলোর ওপর। পাখিগুলোর দিকে তাকিয়ে ভাবছে আরশি বলে যাওয়া শেষ কথাগুলো। সেই দিন আরশি চলে যাওয়ার আগে জিএম এর কাছে এসেছিল, অনেক অনুরোধ করে বলেছিল পাখিগুলোকে ছেড়ে দিতে, এইভাবে বন্দি করে না রাখতে। আরো বলেছিল যদি কোনো মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়ানো মানুষকে বন্দি করা হয়, তাহলে সেই মানুষটার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে আসবে, ছাড়া পাওয়ার জন্য ছটফট করবে, আরো একবার মুক্ত পৃথিবীতে বেড়ানোর জন্য ব্যাকুল হয়ে উঠবে। এই অনুভূতি হয়তো এই পাখিগুলোরও হচ্ছে। ওদেরও হয়তো মুক্ত পৃথিবীতে মুক্ত আকাশে ডানা মেলে উঠতে ভীষণ ইচ্ছে করছে। আরো একবার ছাড়া পেয়ে নীল আকাশে ওড়ার জন্য হয়তো মনটা ব্যাকুল হয়ে আছে। আপনজনদের সান্নিধ্য পাওয়ার জন্য হয়তো মনটা তৃষ্ণার্ত হয়ে আছে, কিন্তু বলতে পারছে না। আমরা মানুষরা মুখে বলতে পারি, কিন্তু ওরা তো আর তা পারে না। ওদের ভাষা তো আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা না বুঝলে কে বুঝবে বলুন তো? আপনি একবার নিজেই কল্পনা করে দেখুন না, আপন মানুষদের থেকে দূরে সরে গেলে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। আপন মানুষদের কাছে যাওয়ার জন্য মনটা কতটা ব্যাকুল হয়, তা নিজেই বুঝতে পারবেন। আশা করছি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, পাখিগুলোকে কষ্টটা অনুভব করতে পেরেছেন। যদি পেরে থাকেন তাহলে ওদেরকে ছেড়ে দিয়েন, ওদের আপন নিড়ে ওদেরকে ফিরে যেতে দিয়েন। আমি তো আপনার মেয়ের বয়সী আঙ্কেল। যদি আপনার মেয়ে আপনার কাছে এরকম অনুরোধ করত, আপনি কি তা ফেলে দিতে পারতেন? যদি ফেলতে না পারতেন, তাহলে পাখিগুলোকে ছেড়ে দিয়েন। আরশি এক নাগাড়ে কথাগুলো বলে সেই দিন ওখান থেকে চলে গিয়েছিল। জিএম প্রতিক্রিয়াহীন ভাবে সেই দিন আরশির চলে যাওয়ার দিকে তাকিয়েছিল আর ভেবেছিল, সত্যি তো, এই কথাগুলো তার মেয়ে বলল, সে কি ফালাতে পারতো? হুম, পারতো না, কোনো দিনও পারতো না। বাবা হয়ে মেয়ের কথা বলুন আর ফেলার সামর্থ্য যে তার ছিল না। তাই তো আজ জিএম এখানে দাঁড়িয়ে পাখিগুলোকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। জিএম আরশির কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল, এরপর এগিয়ে গিয়ে 5 জোড়া পাখির খাঁচা খুলে দিল। পাখিগুলোকে উড়িয়ে দিল নীল আকাশে আপন নিড়ে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। জিএম পাখিগুলোকে ছেড়ে দিয়ে এগিয়ে যায় রুমের দিকে ব্যাগ প্যাকিং করার জন্য। বিহানের কথা অনুযায়ী কাল থেকে আরশির বডিগার্ডের দায়িত্ব পালন করবে সে। আজকে সন্ধ্যায় রওনা দিবে, রাত 10টা-11টার মধ্যে পৌঁছে যাবে। অপরদিকে বিহান বসে আছে বুকে এক পাহাড় সমান কষ্ট নিয়ে, অসহায় মুখে। আজ তার কান্না করতে ইচ্ছে হচ্ছে, প্রচুর কান্না করতে ইচ্ছে করছে। বউয়ের পাত্তা না পেয়ে। বউ তাকে পাত্তাই দিচ্ছে না।
একবার ফিরেও তাকাচ্ছে না এই অবলা নিরীহ স্বামীটার দিকে। এই কষ্ট কোথায় রাখবে বিহান? সে যে রাখার জায়গা পাচ্ছে না। কালকে আসার পর থেকেই বউয়ের সাথে একটু কথা বলতে পারেনি, একটু জ্বালাতেও পারেনি, আদর করতেও পারেনি। আদর করা তো দূরে, দেখা পাওয়ারও কষ্টসাধ্য হয়ে গেছে। সারাক্ষণ উড়ো উড়ো করে ভাইয়ের পেছনে পেছনে ঘুরছে। তাকে এক নজর দেখার জন্য যে কেউ সকাল থেকেই ড্রয়িং রুমে বসে আছে, তার কি সেই দিকে ম্যাডামের খেয়াল নেই? ধেই ধেই করে চলে গেল ভাইয়ের সঙ্গে কলেজে। একটা জীবন, যেই জীবনে বইয়ের ভালোবাসা নেই, সেই জীবন কি করবে বিহান? সিনেমা হলে বসে আছে তামান্না। মেয়েটা বসার পর থেকেই শুধু উসখুস করছে, হাত কসলাচ্ছে, চোখ এইদিকে ওইদিকে ঘোরাচ্ছে, বড্ড অস্থির হয়ে আছে। থাকবেই না বা কেন? কেউ যদি খেয়ে ফেলা চোখে তাকিয়ে থাকে তাহলে কি স্থির থাকা যায় নাকি? থাকা যায় না তো। এসেও পারছে না স্থির হয়ে থাকতে। আরিশের ভস্ম করা দৃষ্টি তাকে বারবার অস্থির করে দিচ্ছে। আরিশের এইরকম দৃষ্টির কারণ তামান্না হয়তো কিছুটা বুঝতে পারছে, আর এই বুঝতে পারাটাই যেন তার অস্থিরতা দ্বিগুণ করে তুলেছে। তামান্না বারবার তাকাচ্ছে আরিশের পাশে বসা আরশির দিকে, আর ততবারই তাদের চোখাচোখি হয়ে যাচ্ছে। তামান্নার এইবার কেঁদে ফেলবে ফেলবে ভাব। সে তো ইচ্ছে করে আকাশের পাশে বসতে চায়নি, সিট ফাঁকা না থাকায় বসতে হয়েছে। আর এই বসার পর থেকেই আরিশ ভস্ম করা চোখে তার দিকে তাকিয়ে আছে। বেটা ভালোবাসবে না, আবার কোন ছেলের সাথে সহ্যও করবে না। তামান্না একবার নিজের আশেপাশে চোখ ঘোরায়। আরিশের পাশে বসেছে আরুষি, তার পাশে বসেছে মিতালি ও বর্ষা, বর্ষার পাশে বসেছে সে, আর তার পাশে আকাশ, তারপর আদিল, নেহাল। বিহান আসেনি, প্রথমে আসতে চাইলেও হঠাৎ কিছু কাজের জন্য আটকা পড়েছে, আর আসতে পারেনি। আর সেই থেকেই আরুষির মনটা খারাপ, মুখটা বাংলার পাঁচে বানিয়ে রেখেছে। তামান্না এদের ভাই বোনের কারোর মতি গতি বুঝতে পারে না। একজন ভালোবাসি না বলে মুখে ফেনা তুলবে, আবার অন্য ছেলের সাথে সহ্যও করতে পারবে না। আরেকজন স্বামী কাছে আসলে বিরক্ত হবে, দূরে গেলে মন খারাপের সাগরে ডুবে মরবে। যত সব। তামান্না বিরক্ত হয়ে আশেপাশ থেকে চোখ সরিয়ে পুনরায় আরিশের দিকে তাকায়। এইবার আর আরশিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে এখন অন্যদিকে তাকিয়ে আছে। তামান্না শুকনো ঢোক গেলে মনের মধ্যে ভয় জন্ম নেয়। আরিশ তার ওপরে রাগ করেনি তো? যদি সত্যি সত্যি রাগ করে তাহলে তো সে শেষ। এমনিতেই তাকে পটাতে তার জান যায় যায় অবস্থা, তার উপরে যদি ভুল বোঝে তাহলে তো সব শেষ। তামান্না আর নিজেকে আটকে রাখতে পারলো না, উঠে দৌড়ে দিয়ে আরশির বিপরীত পাশে বসে। এই সিটে লোক বসেছিল, কিছুক্ষণ আগে উঠে গিয়েছে, আর সেটারই সুযোগ নিয়েছে সে। এখন এক পাশে তামান্না, আরেক পাশে আরশি। আর তামান্নাকে যে এরকম ভাবে দৌড়ে তার পাশে বসতে দেখে আরিশের চোখে মুখে এক অদৃশ্য বিজয়ের হাসি ফুটে ওঠে। অপরদিকে আকাশ অসহায় চোখে তামান্নার দিকে তাকিয়ে আছে। তামান্নার অবশ্য সেই দিকে কোনো ধ্যান নেই। সে এখন আরিশের পাশে বসতে পেরে নিজেকে বাহবা দিতে ব্যস্ত। তবে বর্ষা ঠিকই খেয়াল করলো ভাইয়ের নরম অসহায় দৃষ্টি। তামান্না নিজেকে বাহবা দেওয়ার শেষে স্ক্রিনের দিকে তাকাতেই খুশিতে মনটা নেচে ওঠে। এখন স্ক্রিনে নায়ক নায়িকার ইমোশনাল মুহূর্ত দেখানো হচ্ছে, যেখানে নায়ক গরিব থাকায় নায়িকার বাবা বিয়ে দিতে রাজি হয় না, কিন্তু একটা সময় মেয়ের ভালোবাসা আর পাগলামো দেখে নায়িকার বাবা নায়ককে শর্ত দেয় যে 1 বছরের মধ্যে নিজের ক্যারিয়ার সেটেল করে আসতে পারলে তার মেয়েকে তার হাতে তুলে দিবে। নায়িকার বাবার শর্ত মেনে নিয়ে নায়ক যাচ্ছে নিজের ক্যারিয়ার গোছাতে, আর নায়িকা কেঁদে কুটে ভাসাচ্ছে। এইটা দেখে তামান্না নিমিষেই নায়ক নায়িকার জায়গায় তাকে আর আরিশকে কল্পনা করে ফেলে, আর লাফিয়ে উঠে কোমরে হাত দিয়ে আরিশের দিকে তাকিয়ে শাসানোর সুরে বলে, কিসের আবার ক্যারিয়ার? আপনি ছোট মোটো একটা চাকরি করবেন, আর আমি বাড়িতে বসে বসে আপনার পছন্দের খাবার রান্না করব, আর আপনি বাড়িতে এসে খেয়ে বলবেন, বউ আমার কি সুন্দর রান্ধে রে, আর আমি লজ্জা পেয়ে বলবো, বলেন কি?
বলেই তামান্না সত্যি সত্যি লজ্জা পাওয়ার ভঙ্গি করে। সিরিয়াস মুহূর্তেই তামান্নার এই রকম কথা শুনে সবাই শব্দ করে হেসে ওঠে। শুধু হাসি নেই আকাশের মুখে। আরিশ কটমট দৃষ্টিতে তাকিয়ে তামান্নার হাতটা টেনে বসিয়ে দেয়, আর পূর্ণতা চৌধুরীর গান শুরু হয়। আর সেই গানের সঙ্গে নায়িকা কান্না ভেজা কণ্ঠে ঠোঁট মেলায়। তুমি যাচ্ছ দূরে দূরে স্বপ্নের টানে, ভবিষ্যতের পথে ধরে। আমার চোখে স্বপ্ন ছিল না তোমায় নিয়ে ভেবে সবকিছু গড়ে। আমার কাছে ধন সম্পদ নয়, তোমার ভালোবাসা, আর এই আমার সম্পদ। তুমি গেলে ভেঙে যাবে বুকের গাথা, থেমে যাবে জীবনের সবকিছু অবসাদ। তুমি না থাকলে স্বপ্ন ফাঁকা, শূন্য লাগে এই বুকের বাসা। চাই না সোনা, চাই না রতন, চাই শুধু তোমার পাশে বাঁচা। বলো তো আমি কার কাছে যাই যখন রাত জাগে তোমার অভাবেই? কে ধরবে হাত, কে দেবে সাহস যদি তুমি থাকো না আমার ছায়ায়? তোমার সাফল্য হোক রঙিন, এই মন তা চাই প্রতিদিন। তবু বলি ফিরো একদিন, ভালোবাসা ছাড়া সবই যে বিনিময়হীন। তুমি না থাকলে আলো মিথ্যা, জ্বলে না মনের মোমবাতির তিথিতে। চাই না দুনিয়া, চাই না নাম, চাই শুধু তোমার সেই চেনা একদম। গান শেষে প্রায় আরো ১.৫ ঘন্টা পর মুভিটি শেষ হয় হ্যাপি এন্ডিংয়ে। সবাই বেরিয়ে আসে সিনেমা হল থেকে, সবাইয়ের মুখেই তৃপ্তির হাসি। মুভিটি বেশ পছন্দ হয়েছে তাদের, একদম মনে গেঁথে যাওয়ার মতো একটা মুভি। সাথে আবার তাদের ফেভারিট সিঙ্গার পূর্ণতা চৌধুরীর গান। সব মিলিয়ে যেন দর্শকদের খুশির অন্ত নেই। আর শিষ্যরা সবাই বেরিয়ে একটা রেস্টুরেন্টে যায় ডিনার করে। এরপর তারা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে বাড়িতে যায়। যে যার মতো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় তখন 12টা। চৌধুরী বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আঞ্জুমান বেগম ড্রয়িং রুমে বসেছিলেন ছেলের অপেক্ষায়। কলিং বেল বাজতেই ভাবলেন হয়তো ছেলে এসেছে। তিনি উঠে গিয়ে দরজা খুলে দেয়। তার ধারণা ঠিক, বিহান বাড়ি ফিরেছে। তবে একা নয়, তার সাথে রয়েছে এক 50 ঊর্ধ্ব লোক। আঞ্জুমান বেগম কিছু বলার আগেই বিহান বলে, মা, তোমাকে বিকালে যে আঙ্কেলের কথা বলেছিলাম এটাই উনি। আঞ্জুমান বেগম ছেলের কথায় কোনো প্রতি উত্তর করে না। বিহান তাকে বলেছিল তার মিশনের কাজে হেল্পের জন্য একজন আসবে এখানে, আর তার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন। তাই আঞ্জুমান বেগম কোনো প্রতিক্রিয়া করলেন না, শুধু একদানে তাকিয়ে থাকে জিএম এর মুখের দিকে। লোকটাকে তার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন একটা দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। অপরদিকে জিএম এরও সেম অবস্থা। আঞ্জুমান বেগমকে তার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছে, কিন্তু তিনিও মনে করতে পারছেন না। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে চেনার প্রয়াস চালায়, কিন্তু সফল হতে পারে না, দুজনেই ব্যর্থ হয়। আঞ্জুমান বেগম এই বিষয়ে বেশি না ঘেঁটে ভেতরে আসতে বলে। বিহান আর জিএম দুজনে ভেতরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। এরপর বিহান জিএমকে একটা রুম দেখিয়ে দেয়, আর সে চলে যায় তার বইয়ের কাছে একটু জ্বালাতন করতে আর নিজের মনকে শান্তি দিতে। বিহান আরশির রুমের দরজা ঠেলে ধীরে সুস্থে রুমের ভেতরে প্রবেশ করে। এগিয়ে গিয়ে বসে আরশির বেডের ওপর। বেড সাইড টেবিলের ওপরে রাখা ল্যাম্পের স্বল্প আলোয় এক ধ্যানে তাকিয়ে থাকে আরশির ঘুমন্ত মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় কত স্নিগ্ধ, কত সুন্দর লাগছে তার বউকে। মুখমণ্ডল জুড়ে স্নিগ্ধতা আর কোমলতা বিরাজমান। এই স্নিগ্ধ মাখা চেহারা দেখে বিহানের পুরো দিনের ক্লান্তি যেন এক নিমিষেই উবে গেল, ঠোঁটের কোণ প্রসারিত হলো। এরপর বিহান আরশির গা ঘেঁষে শুয়ে এক হাত আরশির মাথার নিচে দিয়ে দেয়, আর অন্য হাত পেটের উপরে রেখে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আরশি ঘুমের ঘোরে মৃদু কেঁপে ওঠে, একটু নড়ে চড়ে আবারও ঘুমের দেশে তলিয়ে যায়। সে এতটাই ঘুমে বিভোর যে তাকে যে কেউ সাপের মতো পেঁচিয়ে রেখেছে এটাও বুঝতে পারল না। বিহান আরশির মাথায় আদুরে হাত বোলাতে থাকে। একটা সময় আরশি ঘুমের ঘোরেই পাশ ফিরে নিজেও বিহানকে জড়িয়ে ধরে, বুকে মাথা রাখে, একদম সেটিয়ে যায় বিহানের শরীরের সাথে, যেন মিশে যেতে চাচ্ছে স্বামী নামক মানুষটার বুকে।
বিহান না চাইতেও হেসে ফেলে আরশির এইরকম কাণ্ডে। এরপর আরশির চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে সেও সন্তর্পণে আরেকটু গাঢ়ভাবে আগলে নেয় বক্ষ মাঝারে। সকাল ৬টা। আরশি ঘুমের ঘোরে হাত পা নাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। শরীরের ওপর ভার ভার কিছু একটা অনুভব হচ্ছে। মনে হচ্ছে তাকে কেউ জড়িয়ে রেখেছে শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরশি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে, ভাবে তামান্না হয়তো তাকে এভাবে জড়িয়ে রেখেছে, কারণ এই মেয়ে মাঝে মধ্যেই সকালবেলা তার রুমে এসে তাকে এরকম সাপের মতো পেঁচিয়ে রাখে, যেন মনে হয় সে তার পৈতৃক সম্পত্তি। আরশি বিরক্তির ভাব ধরে রেখেই তার ওপর থেকে হাত পা গুলো সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। হাত পা গুলো বেশ মোটা তাজা ও ভারী মনে হয়। আরশির কপালে ভাঁজ পড়ে। তামান্নার হাত পা গুলো তো এত মোটা তাজা আর ভারী নয়, তাহলে কে তার রুমে? আরশি চট করে চোখ মেলে তাকায়, ঘুমের রেশ চোখে লেগে থাকায় ভালোভাবে দেখতে পায় না, তবে বুঝতে পারে যে তার মাথা কারোর বুকের সাথে ঠেকানো। আরশি ধীরে ধীরে মাথাটা একটু উঁচু করে। চোখের সামনে বিহানের ঘুমন্ত মুখটা ভেসে উঠতেই চেঁচিয়ে ওঠে। বিহানকে দুই হাতে ঠেলে সরানোর চেষ্টা করে নড়াচড়া করতে থাকে। আরশির এত নড়াচড়ায় বিহান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, এই স্টুপিড, এত নড়াচড়া করছো কেন? শান্তিতে একটু ঘুমোতে কি দিবে না? বিহানের কথা আরশি খেকিয়ে উঠে বলে, এই অসভ্য পুরুষ, আপনি আমার ঘরে কি করছেন? কেন এসেছেন এখানে, হ্যাঁ? বিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে, কেন আবার আসবো? তোমাকে দেখতে এসেছি বউ। তুমি তো ট্যুর থেকে আসার পরেই আমাকে আর পাত্তাই দিচ্ছ না, একটু তোমাকে আদর করার সুযোগ পর্যন্তও দিচ্ছ না। তাই এখানে চলে এসেছি তোমাকে একটু আদর করার জন্য, দেখার জন্য, আর শান্তিতে একটু ঘুম পড়ার জন্য। আরশি রাগে গজগজ করতে করতে বলে, অসভ্য লোক, আপনার লজ্জা করছে না রাত বিরাতে একটা মেয়ের রুমে ঢুকে পড়তে, আবার এইসব কথা বলতে? বের হন বলছি, বের হন এই মুহূর্তে, আপনি আমার রুম থেকে বের হবেন। আরশির কথায় ঝাঁঝালো কথা শুনে বিহান কাঁদো কাঁদো মুখ করে বলে, ও বউ, তুমি কেন এত বোকা সাজো? আমায় একটু বোঝো না, শোনো না, আই লাভ ইউ। ও বউ, আমায় কি ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? আরশি পূর্বের চাইতেও কণ্ঠে দ্বিগুণ তেজ ঢেলে বলে, না বাসি না। বিহান অসহায় মুখ করে বলে, ওই জন্য এত নিষ্ঠুর হতে পারছো বউ? ভালোবাসলে অন্তত এই নিরীহ স্বামীকে এইভাবে ঘুম থেকে তুলে রুম থেকে বের হয়ে যেতে বলতে পারতে না? তুমি নিষ্ঠুর বউ, বড্ড নিষ্ঠুর পাষাণ মহিলা তুমি। আরশির কণ্ঠে তেজ ধরে রেখেই বলে, হ্যাঁ, আমি নিষ্ঠুর, আমি পাষাণ। হয়েছে, এখন রুম থেকে বের হন। বিহান আরশিকে ছেড়ে একটু নড়ে চড়ে আরো ভালোভাবে শুয়ে পড়ে। এরপর বলে, বের হব না, তুমি কি করবে করো। বিহানের কথায় আরশির রাগ যেন তরতর করে বাড়ে। রাগে চেঁচিয়ে ওঠে, বারবার বের হতে বলে, কিন্তু বিহান বেরোয় না। সে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুয়ে আছে। শেষ পর্যন্ত আরশি না পেরে বিরক্ত হয়ে সে নিজেই রুম থেকে বেরিয়ে যায়। বিহান এক চোখ মেলে তাকিয়ে থাকে আরশির যাওয়ার দিকে। ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি ঝুলিয়ে আবারও চোখটা বন্ধ করে। আরিশ বাগানে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কথা বলার একটা পর্যায়ে সে অনুভব করে তার পেছনে কেউ আছে। আরিশ বুঝেও না বোঝার ভান করে সে আগের ন্যায় কথা বলতে থাকে আর বাগানে হাঁটাহাঁটি শুরু করে। বুঝতে পারে তার হাঁটার সঙ্গে তার পেছনে থাকা মানুষটিও হাঁটছে, তার পায়ের সঙ্গে পা মেলানোর চেষ্টা করছে। সে যেখানে যেখানে পা রাখছে তার পেছনের মানুষটিও সেখানে সেখানে পা রাখছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। আরিশ সবটাই বুঝতে পারছে, বুঝতে পেরেও নির্বিকারভাবে হেঁটে চলেছে, এমন একটা ভাব করছে যেন কিছুই সে বুঝতে পারছে না। এভাবেই বেশ কিছুক্ষণ সময় গড়ায়, কিন্তু পেছনের মানুষটির পাগলামো থামে না। আগের মতোই আরিশ যা যা করছে ওই মানুষটিও তাই করছে। আর সে এই পর্যায়ে বেশ বিরক্ত হলো, পেছন ফিরে ধমকে সুরে বলে, পেছনে পেছনে ঘুরছো কেন, কি চাই? আরিশের ধমক খেয়ে তামান্না মন খারাপ করার বদলে 32 পাটি দাঁত বের করে হেসে বলে, আপনাকে চাই, দিবেন? আরিশের সোজা সাপটা উত্তর, না।
বলেই আরিশ সামনের দিকে ঘুরে হাঁটা ধরে। তামান্না ও আরিশের পেছনে পেছনে হাঁটা ধরে। আরিশ কিছু দূর এগিয়ে গিয়ে থামে, পুনরায় ফিরে এসে বলে, আবার কি চাই? তামান্না এবার কিছু না বলে গেয়ে ওঠে, যদি মনটা চুরি করি, তোমার আকাশে উড়ি, দেবে কি দেবে ওই পরনে ঠাই, যদি তোমার হাতটা ধরি, আর কথার মায়ায় পড়ি, তুমি কি হবে আমার পুরোটাই। এইটুকু গেয়ে তামান্না উচ্ছ্বাসিত চোখে আরিশের দিকে তাকিয়ে থাকে উত্তর পাওয়ার আশায়। কিন্তু আরিশ তামান্নাকে নিরাশ করে কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। তামান্না ধপ করে মাটিতে বসে পড়ে, পা দুটো মেলে, মাথা উঁচু করে। আরিশ যেতে যেতে একবার ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। তামান্নাকে ওই রকম ভাবে বসে থাকতে দেখে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তামান্না যদি একবার মাথা তুলে তাকাতো তাহলে হয়তো দেখতে পারতো মন মাতানো হাসিটা। তবে বেচারির আর সেটা ভাগ্য হয় না। তামান্না দেখার আগেই আরিশ ওখান থেকে প্রস্থান করে। আরিশ যেন অনেকক্ষণ বাড়ির ভেতরে ঘুরঘুর করে বাহিরে আসে। বাহিরে এসে এদিকে ওদিকে হাঁটতে হাঁটতে বাগানের দিকে চোখ পড়ে। তামান্নাকে মাটিতে বসে থাকতে দেখে সেই দিকে এগিয়ে যায়। সে মোটেও অবাক হয়নি তামান্নাকে এই অবস্থায় এই সময় এখানে দেখে। এটা তো অতি স্বাভাবিক একটা বিষয়, এটা তো তার ভাই থাকা অবস্থায় নিত্যদিনের কাহিনী, তাই অবাক হওয়ার কোনো প্রশ্নই আসে না। আরিশ এগিয়ে গিয়ে তামান্নার সামনে দুই হাঁটু মুড়ে বসে। আরিশকে দেখে তামান্না কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন এখানে এসেছিস? আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, নাকি আমাকে তোর ভাইয়ের জন্য এই অবস্থায় দেখে মজা নিতে? আরশি ভাবলেশহীন কণ্ঠে গা ঝাড়া ভাব নিয়ে বলে, সেগুলো বলেছি, আর যেগুলো বলেছি একটাও না। আমি তো শুধু তোকে একটু দেখতে আসলাম যে তুই এখানে একা বসে কি করছিস। আরশির ওড়নাটা টেনে তামান্না চোখের পানি নাকের পানি মুছতে মুছতে বলে, হ্যাঁ, তুই তো শুধুই দেখবি ভাইয়ের মতো বেয়াদব পাষাণ হয়েছিস কিনা। আমার কষ্টগুলো তো তোদের ভাই বোনের চোখেই পড়ে না, তোরা শুধু দেখেই যাস পাষাণের দল। তামান্নাকে নিজের ওড়নাটাই চোখের পানি নাকের পানি মুছতে দেখে আরশি রেগে চেঁচিয়ে বলে, এই বেয়াদব, আমার ওড়নাটা নষ্ট করলি কেন? তোকে তো আমি। আরশিকে পুরো কথা শেষ করতে না দিয়ে তামান্না বলে, দেখলি তো সাদেকি আর আমি তোকে পাষাণ বললাম। আমি এখনো এখানে কাঁদছি, আর আমার চোখের পানির কত মূল্য নষ্ট হয়ে যাচ্ছে, আর তুই আমার চিন্তা না করে নিজের ওড়না নিয়ে পড়ে আছিস, ছি। এটুকু বলেই তামান্না আবারও আরশির ওড়নাটায় নাক মুখ মুছে বলে, শুধু একটু ভালোবাসি দেখেই যা, আর তোদের দুই ভাই বোনের এত জ্বালা যন্ত্রণা সহ্য করি, নইলে তোদের মতো দুই বেয়াদব পাষাণ ঘাটতারা ভাই বোনেদের ছেড়ে কবেই চলে যেতাম, শুধু ভালোবাসি দেখেই পারি না। আরশি ঠোঁট টিপে টিপে মিটি মিটি করে হাসছে। তামান্নার চোখ তুলে আরশির দিকে তাকিয়ে আরশিকে হাসতে দেখে রেগে কিছু বলতে নিবে, তখনই পেছন থেকে আরিশের কণ্ঠস্বর ভেসে আসে। আরিশ আরশির উদ্দেশ্যে বলে, চুড়ি, তোর না আজ পরীক্ষা, তাহলে তুই এখানে কি করছিস? আরিশের কণ্ঠস্বর পেয়ে তামান্না চমকে পেছনে ফিরে তাকায়। আরিশকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। ভীতু চোখে আরিশের দিকে তাকিয়ে ভাবে, এতক্ষণ যে বেয়াদব ঘাটছাড়া পাষাণ বলল, এগুলো শুনে ফেলেনি তো? যদি শুনে থাকে তাহলে তুই শেষ তামান্না, পালা পালা। তামান্না, এখান থেকে পালা। মনে মনে কথাগুলো বলে তামান্না ভো দৌড় দেয় বাড়ির উদ্দেশ্যে। আর পেছনে আরশি হাসতে হাসতে মাটিতে এক প্রকার শুয়ে পড়ে। ড্রয়িং রুমের সোফায় দুই পা ভাঁজ করে বসে আছে তামান্না, হাত দুটো বুকে আড়াআড়ি ভাবে রাখা, দৃষ্টি তার সাদা ধবধবে টাইলসের ওপর। তামান্না আরশিদের ওখান থেকে আসার পর প্রায় আধা ঘন্টা যাবৎ একইভাবে বসে আছে, না নড়াচড়া করছে আর না তো কোনো কথা বলছে, স্ট্যাচুর মতো হয়ে কি যেন ভেবে যাচ্ছে। আশেপাশে তার বর্তমানে কোনো ধ্যান নেই, সে এখন ভাবনার জগতে বিভোর। মেয়েকে এভাবে বসে থাকতে দেখে খাবার প্লেট নিয়ে এগিয়ে এসে মেয়ের পাশে বসে আখিল সাহেব মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে, কি হয়েছে মা, এভাবে বসে আছো কেন, মন খারাপ? বাবার কণ্ঠ শুনে তামান্না বৃষ্টি তুলে বাবার দিকে তাকায়, এরপর মুখে হাসি ফুটিয়ে বলে, কই না তো বাবা, মন খারাপ হতে যাবে কেন, আমি তো এমনি বসে আছি।
আখিল সাহেব মাথা নেড়ে চিন্তিত কণ্ঠে বলে, হুম, এমনি এমনি বসে থাকার মেয়ে তো তুমি না, নিশ্চয় কিছু একটা হয়েছে যার জন্য আমার মেয়ের মন খারাপ। এখন কেন মন খারাপ সেটা লক্ষ্মী মেয়ের মতো বলে দাও তো মা। তামান্না বাবার কথায় অসহায় মুখে বলে, তেমন কিছু না বাবা, আসলে আমি আমার জানের জানকে একটু কথা শুনিয়েছি তো, এর জন্যই খারাপ লাগছে। আখিল সাহেব বলেন, সামান্য ব্যাপারে এত মন খারাপ করার কি আছে মা, তুমি গিয়ে সরি বলে দিবে, তাহলেই তো হয়ে গেল। তামান্না বাবার দিকে ঘুরে বসে বলে, সরি বলাতে যদি না মানে? মেয়ের কথায় আখিল সাহেব হেসে বলেন, আমার মেয়ে সরি বলেছে আর তার জানের জান সেটা মানেনি, এটা তো কখনো কি হয়েছে? তামান্না দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না, এমনটা তো কখনো হয়নি, তবে এমনি এমনিও কখনো মানেনি, অনেক তেল মাখাতে হয়েছে তারপরেই মানতে পেরেছে। আখিল সাহেব হাসি মুখেই বলেন, কোনো ব্যাপার না, ভালোবাসার মানুষদের জন্য একটু তেল মাখাই যায়। আর তারপরেও যদি শুধু তেল মাখালে না হয়, তাহলে তুমি তোমার জানের জানকে গিফট দিয়ে রাগ ভাঙাবে, ব্যাস হয়ে গেল। তামান্না চিন্তিত সুরে বলে, কিন্তু এত তাড়াতাড়ি গিফট পাবো কোথায়? আখিল সাহেব মেয়েকে মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলে, ওই যে বাবা সেই দিন গিফট নিয়ে আসলো না, মনে নেই তোমার? ওইটা আছে তো, এখনো তো তুমি দাওনি। বাবার কথায় তামান্না খুশি হয়ে মুহূর্তেই সমস্ত বিষণ্ণতা মন খারাপ উবে গেল। ঠোঁটের কোণে জায়গা নিল তার চিরচেনা সেই মিষ্টি হাসি। মেয়ের মুখে হাসি দেখেই আখিল সাহেব মুখেও হাসি ফোটে। একমাত্র আদরের মেয়ে ওনার, সেই মেয়েকে বিষণ্ণ মুখে বসে থাকতে দেখে বাবা হিসাবে ওনার হৃদয়ে ভীষণ পীড়া দিচ্ছিল, অস্থির করে তুলেছিল। অবশেষে মেয়ের মুখে হাসি দেখে ওনার হৃদয়ে যেন শান্তি পেল। মেয়ের মন খারাপ মলিন মুখ তিনি মেনে নিতে পারেন না। ওনার একটাই চাওয়া, ওনার মেয়ে হাসি খুশি থাকুক, সব সময় তার মেয়ের মুখে সেই চিরচেনা হাসিটুকু থাকুক। আর সেই হাসি তার মেয়ের মুখে রাখার জন্য তিনি সবকিছুই করতে পারবেন। কোনো কিছুতেই তিনি পিছু পা হবে না, কোনো কিছুতেই তিনি পিছপা হবেন না। কথাগুলো ভাবতেই আখিল সাহেবের মুখে এক অন্যরকম হাসি ফুটে ওঠে, যে হাসির মধ্যে ছিল কিছুটা রহস্য, কিছুটা হিংস্রতা, আর কিছুটা নির্মমতা। আখিল সাহেব নিজের হাতে মেয়েকে খাইয়ে দেন, এরপর কলেজে যাওয়ার জন্য রেডি হতে পাঠিয়ে দেন। এতক্ষণ যাবৎ ওদের বাবা মেয়ের কাণ্ড দেখছিল গালিবা বেগম। তামান্নার মা ডাইনিং টেবিলে বই হাতে বসে আছে আরশি, আর তাকে খাবার খাওয়াচ্ছে ইশরাক চৌধুরী। পাশে বসে খাবার খাচ্ছে আঞ্জুমান বেগম আর আরিশ, আর তাদের খাবার বেড়ে দিচ্ছে চুমকি। তার খাওয়া অবশ্য সবার আগেই শেষ। চুমকি ক্ষুধা সহ্য করতে পারে না, তাই সে রান্না শেষে সবার আগে খেয়ে নেয়। বাড়িতে বর্তমানে তারা কয়েকজন ছাড়া আর কেউ নেই। একটু আগে একটা ফোন আসায় সবাই না খেয়েই একসঙ্গে বেরিয়ে পড়েছে, সাথে জিএমও গিয়েছে। আঞ্জুমান বেগম বারবার খেয়ে যেতে বললেও কেউ শোনেনি, তারা দেখিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আরিশ খাবার খাচ্ছে আর একটু পর পর বোনের দিকে তাকাচ্ছে। মেয়েটা এক্সামের টেনশনে একদমই পাগল হয়ে আছে। এই তো কিছুক্ষণ আগে খাবারটুকু পর্যন্ত খেতে চাইছিল না। এরশাক চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে বসিয়েছেন, আর তিনি নিজেই খাইয়ে দিচ্ছেন। আর এই দৃশ্য দেখে আরিশের হৃদয় যেন প্রশান্তিতে ভরে উঠেছে। বোন তার ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। তাড়াহুড়োতে বোনকে যে কোনো খারাপ হাতে তুলে দেয়নি, সেটা আরিশ এখন খুব ভালো করেই বুঝতে পারে। খাওয়া দাওয়া শেষে ইশরাক চৌধুরী অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর আরিশ আর আরশিকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য। আরিশ আর আরশি বাড়ি থেকে বেরোতেই তাদের সামনে দৌড়ে আসে তামান্না। একটুর জন্য বেঁচে যায় আরিশের বুকে ধাক্কা খাওয়া থেকে। এভাবে দৌড়ে আসায় আরিশ রেগে গিয়ে কিছু বলতে নিবে, তার আগেই চোখে পড়ে তামান্নার পেছনে আসা আখিল সাহেবের দিকে। ওনাকে দেখে আরিশ আর কিছুই বলে না, শুধু কটমটে দৃষ্টিতে তাকায় তামান্নার দিকে। আরিশের এইরকম দৃষ্টি দেখে তামান্না দাঁত কেলিয়ে হেসে মাথা চুলকিয়ে সরে দাঁড়ায়। আখিল সাহেব এগিয়ে এসে বলে, আরিশ, তুমি যাবে আরুষিকে কলেজে পৌঁছে দিতে? আরিশ সম্মতিসূচক মাথা নেড়ে বলে, জি আঙ্কেল, আমি যাব। আখিল সাহেব বেশ খুশি হলেন উত্তরটা শুনে, তাই তিনি বললেন, তাহলে ভালোই হলো, আমার আর এতটা চিন্তা থাকলো না। তুমি তাহলে ওদের দুজনকে নিয়ে যাও, ওরা এমনিতেও তো একসঙ্গেই যায়।
আজকে অবশ্যই আমি যেতে চেয়েছিলাম দুজনকে নিয়ে, তবে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যাওয়ায় আর পারলাম না। আকিল সাহেবের কথায় আরিশ বলে, সমস্যা নেই আঙ্কেল, আমি আছি তো, আমি নিয়ে যাচ্ছি, এদের সমস্যা নেই। আরিশের উত্তরে আকিল সাহেব প্রসন্ন হলেন। ওদের সাবধানে যেতে বলে উনি ওনার কলেজে বেরিয়ে পড়লেন। আকিল সাহেবের যাওয়ার পর ওরা সবাই গাড়িতে উঠে বসে। তামান্না সিট বেল্ট লাগানোর সময় চোখ যায় তাদের বাড়ির দোতলার ব্যালকনিতে। ওখানে তার মা দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ওপরে। মায়ের দৃষ্টি দেখে তামান্না না চাইতেও হেসে ফেলল। তামান্না হাত উঁচু করতেই গালিবা বেগম পিছু ঘুরে রুমে চলে যান। মাকে যেতে দেখে তামান্নার মুখে হাসি মিলিয়ে যায়। আরিশ গাড়ি স্টার্ট দিতেই গাড়িটি ছুটে চলে গন্তব্যে। এক্সাম শেষ হয়ে এক্সাম হল থেকে বের হয় আরশি আর তামান্না। দুজনের মুখে রয়েছে বিজয়ের হাসি। এক্সামটা তাদের খুবই ভালোই হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছে দুজন। দুজনেরই এক বেঞ্চে সিট পড়েছে। আর এক বেঞ্চে সিট পড়াতে তামান্নার বেশ সুবিধা হয়েছে। যে দুই একটা পারেনি সেটা আরশির থেকে শিখিয়ে নিয়েছে। আর যদিও অনেক কড়া গার্ড ছিল, তবে তামান্নার কাছে সেটাও কোনো ব্যাপার না। সে খুব ভালোই পারে গার্ডদের চোখে ধুলো দিতে। দুজনে এসে বসে কলেজের সেই বড় কৃষ্ণচূড়া গাছের নিচে। তামান্না গাছের গোড়ায় রাখা ব্যাগটা হাতে নেয়। আর সেই ব্যাগ এনেছিল এক্সাম দেওয়ার আগে, এখানে রেখে গিয়েছিল। তামান্না ব্যাগের চেনটা খুলে একটা প্যাকেট বের করে আরশির সামনে ধরে। আরশি ভুরু কুঁচকে তাকায় বক্সের দিকে। আরশিকে ভুরু কুঁচকাতে দেখে তামান্না বলে, কিরে, এরকম ভুরু কুঁচকে আসিস কেন? নিয়ে এটা। আমি কেন নিব? কারণ এটা তোর, তাই। আমার মানে? তোর মানে এটা তোর। বাবা আসার সময় এনেছে, আমাকে তোকে দিতে দিয়েছিল, কিন্তু আমার মনে ছিল না, তাই দিতে লেট হলো। আখিল সাহেব প্রত্যেকবার বিজনেস ট্রিপ থেকে ফেরার সময় তামান্নার সাথে আরো কিছু না কিছু আনেন। হাজারবার বারণ করলেও তিনি শোনেন না। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে প্যাকেটটি হাতে নেয়। এরপর দুজন কলেজ থেকে বেরিয়ে পড়ে। আরশ আরিশ ওদের জন্য বাহিরে অপেক্ষা করছিল, তাই ওরা আসা মাত্রই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে।